স্যারকে ক্লাস চলাকালীন প্রপোজ করেছে বলে ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে তিতলিকে। শুধু স্যার বললে ভুল হবে, তিতলি আমার হবু বর, যার নাম আহিয়ান খান আর্য। তিতলির মায়ের শৈশবের অন্তরঙ্গ বান্ধবীর একমাত্র ছেলে। গত শুক্রবার দুই পরিবারের সম্মতিতে অত্যন্ত ঘরে আয়োজনে সম্পূর্ণ হয়েছে তাদের আংটি বদলের আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তে তিতলির মনে হয়েছিল তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা ঘটেছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মানুষটির সঙ্গে সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে আবদ্ধ হয়েছে, সেই মানুষটি যেন তাকে সম্পূর্ণ অচেনা ভেবে এড়িয়ে চলছে। আংটি বদলের পর থেকে আহিয়ান একেবারের জন্য তিতলিকে ফোন করেনি। এমনকি প্রতিদিন একই কলেজে দেখা হলেও তার আচরণ এতটাই নির্লিপ্তি যে মনে হয় তিতলি নামের কোনো মেয়ের অস্তিত্বই তার কাছে নেই। ক্লাসে তিনি কেবল একজন টিচার, আর তিতলি সবার মতোই একজন সাধারণ স্টুডেন্ট। এর বাইরে যেন তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু তিতলির পক্ষে বিষয়টি এত সহজ ছিল না। প্রতিটি মুহূর্তে সে অজান্তেই আহিয়ানের দিকে তাকিয়ে থাকত। কখনো করিডোরে অকারণে ঘুরে বেড়াতো, কখনো টিচার্স রুমের আশপাশে দাঁড়িয়ে থাকত, শুধুমাত্র একবার তার দৃষ্টি নিজের দিকে ফেরানোর আশায়। সেই অস্বাভাবিক পরিবর্তনটি খুব দ্রুত নজরে পড়ে তিতলির একমাত্র প্রিয় বন্ধু সাথীর। সাথী শুধু বন্ধু নয়, তিতলির সুখ দুঃখ, অভিমান, হাসি কান্নার সব কিছুরই একমাত্র সাক্ষী। তিতলি এমন কোনো সিদ্ধান্ত নেয় না যা সাথী জানে না। তাই তিতলি বাধ্য হয়ে আজকে জানিয়েছে ওর সাথে আহিয়ান স্যারের আংটি বদল হয়েছে। কিন্তু সাথী তা বিশ্বাস করেনি। উল্টো বলেছে, অসম্ভব, তুই আমাকে না জানিয়ে আংটি বদল করবি? এটা আমি কোনোভাবেই বিশ্বাস করব না। সাথীর অবিশ্বাস তিতলির আত্মসম্মান অদৃশ্য এক আঘাত হানে। সে যতই সত্যি প্রুভ করার চেষ্টা করে, সাথী ততই বিষয়টিকে কল্পকাহিনী ভেবে উড়িয়ে দেয়। আর সেই মুহূর্তেই তিতলির মনে হয় এক প্রবল জেদের জন্ম হয়। সে ঠিক করে প্রুভ করব। আরিয়ান খান আর্য শুধু তার টিচার না, তিনি তার হবু স্বামীও। সেই জেদের বশবর্তী হয়ে আহিয়ান ক্লাসে প্রবেশ করা মাত্রই সমগ্র পুরো ক্লাস মেটের সামনে দাঁড়িয়ে বিন্দুমাত্র দ্বিধা না করে প্রপোজ করে ফেলল। ফলাফল, গোটা ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা তিতলির এখানে নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কেন সে এমন একটা বোকামি করলো? কেন সবার সামনে দাঁড়িয়ে মানুষটাকে প্রপোজ করতে গেল? মুহূর্তেই জেদ যে এত বড় অপমান ডেকে আনবে তা একেবারের জন্য ভাবেনি সে। এখন মনে হচ্ছে সময়টাকে যদি আরেকবার ফিরিয়ে আনা যেত, তাহলে হয়তো নিজের জিহ্বাটাই কামড়ে চুপ করে থাকতো। চোখ দুটো জ্বালাপোড়া করছে, কান্না বারংবার গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। তবুও সে কাঁদছে না, অন্তত শব্দ করে নয়। মাথা নিচু করে দুই কান ধরে দাঁড়িয়ে আছে, আর নিঃশব্দে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুবিন্দুগুলো। তিতলি পড়াশোনা বরাবরই মেধাবী, দুষ্টুমি সে কম করে না, তবে সেই দুষ্টুমি কখনো সীমা অতিক্রম করে না। শিক্ষকদের কাছেও তার পরিচয় একজন ভদ্র, প্রাণবন্ত এবং মেধাবী ছাত্রী হিসেবেই। আজ পর্যন্ত কোনো শিক্ষক তাকে শাস্তি দেয়নি। পুরো ক্লাসের সামনে কান ধরে দাঁড় করানো তো দূরের কথা, জীবনে
এই প্রথম তাকে এমন অপমানের স্বাদ নিতে হচ্ছে, আর সেই শাস্তিটা দিয়েছে এমন একজন মানুষ যার নামের সঙ্গে তিতলি ভবিষ্যৎ জড়িয়ে আছে। আহিয়ান খান আর্য যেন কিছুই ঘটেনি এমন নির্বিকার ভঙ্গিতে সে বোর্ডের সামনে দাঁড়িয়ে গণিতের জটিল সূত্র ব্যাখ্যা করতে শুরু করলো। কণ্ঠে সেই চিরচেনা গাম্ভীর্য, চোখে কঠোরতার ছাপ। ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্ট মনোযোগ দিয়ে তার লেকচার শুনছে। এমনিতেই আহিয়ানকে পুরো কলেজ ভয় পায়। সে অত্যন্ত রাগী ও নিয়মানুবর্তী এবং নিজের সিদ্ধান্তে অটল একজন টিচার। তার ক্লাসের সামান্য বিশৃঙ্খলা কেউ করার সাহস পায় না। আজকেও সেই এমনভাবে পড়িয়ে চলছে যেন ক্লাসের এক কোণে কান ধরে দাঁড়িয়ে থাকা তিতলি নামের মেয়েটির অস্তিত্বই নেই। একেবারেই জন্য সে তার দিকে তাকালো না, একবারও বলল না বসে পড়ো। সেই অবহেলাটুকুই যেন শাস্তির চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল তিতলিকে। মাথা নত করে সে দাঁড়িয়ে রইল। অশ্রুগুলো নীরবে গাল বেয়ে ঝরে পড়ছে, কিন্তু সেগুলো মুছে ফেলারও অবকাশ নেই। পুরো ক্লাস, প্রতিটি মুহূর্ত তার কাছে যেন একটি দীর্ঘ যুগের সমান মনে হচ্ছিল। অবশেষে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে ক্লাস শেষ হলো। স্টুডেন্টরা ধীরে ধীরে নিজেদের খাতা কলম গুছিয়ে নিতে শুরু করলো। ঠিক তখন আহিয়ান বোর্ডে থেকে কলম নামিয়ে টেবিলের উপর রাখলো। অতঃপর কোনো দিক না তাকিয়ে দরজার দিক এগিয়ে যেতে যেতে গভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, আমার সঙ্গে আসো তিতলি, তোমার সঙ্গে কথা আছে। কথাটুকু বলেই তিনি আর এক মুহূর্তেও দাঁড়ালেন না। দীর্ঘ পদক্ষেপ ক্লাসরুম ত্যাগ করলেন। আরিয়ানের শেষ কথাগুলো তিতলির কানে পৌঁছাইতে যেন জ্বলন্ত আগুনে এক মুঠো ঘি ঢেলে দেওয়া হলো। এতক্ষণের অভিমান আর জমে থাকা ক্ষোভ মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠল। বুকের ভিতর রাগে যেন তোলপাড় শুরু হয়েছে। আমার সঙ্গে আসো তিতলি, তোমার সঙ্গে কথা আছে। গভীর কণ্ঠে সেই নির্দেশ তিতলির কাছে আদেশ নয়, বরং নতুন করে অপমানের পূর্বাভাস মনে হলো। তিতলি আর এক মুহূর্ত ক্লাসে দাঁড়ালো না। দ্রুত নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। তার পায়ের শব্দ যেন জমে থাকা অভিমানের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। ঠিক তার পিছনে পিছনে তাড়াহুড়া করে নিজের ব্যাগ তুলে দৌড়ে বেরিয়ে এলো সাথীও। করিডোরে এসে প্রায় দৌড়াতে দৌড়াতে তিতলির পাশে গিয়ে হাঁটতে শুরু করলো সে। ভুরু কুঁচকে কৌতূহলী স্বরে বলল, কিরে দোস্ত, তোকে না স্যার এতক্ষণ শাস্তি দিল, আবার একা ডেকেও পাঠালো? ব্যাপারটা কি সত্যি কি স্যারের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে? তাহলে তোকে সবার সামনে এমন শাস্তি দিল কেন? সাথীর প্রশ্নগুলো একটার পর একটা তীরের মতো এসে বিঁধতে লাগলো তিতলির মনে। সে হঠাৎ থেমে সাথীর দিকে তাকালো। চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে, অথচ সেই চোখের এখনো রাগ দহন স্পষ্ট। সোয়াল শক্ত করে দাঁত চেপে প্রতিটি শব্দ যেন চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো। সব তোর জন্য হয়েছে। আজ থেকে তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না, আর ওই লোকটার সঙ্গে আমি একা দেখা করবো না। এত রাগ হচ্ছে আমার, মনে হচ্ছে সামনে যা পাবো সব কিছু ভেঙে চুরমার করে ফেলি। কথাগুলো বলেই আবার দ্রুত হাঁটতে শুরু করলো সে। সাথী অবশ্য তিতলির রাগ সম্পর্কে ভালোই জানে।
এই মুহূর্তে প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হবে সেটাও বোঝে। তাই গভীর পরিবেশটা হালকা করার উদ্দেশ্যে মুখ ভরা দুষ্টু হাসি ফুটিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, চল আজ তোকে আমি ফুচকা খাওয়াবো, আমার তরফ থেকে টিট, যত খুশি খাস, রাগ সব উধাও হয়ে যাবে। তিতলি একবারও তার দিকে তাকালো না, তারপর গভীর বিরক্ত কণ্ঠে শুধু বলল, লাগবে না। একটি মাত্র শব্দই উচ্চারণ করেই সে আরও দ্রুত পা বাড়ালো। পিছনে পড়ে গিয়ে হাঁপতে হাঁপতে সাথী চিৎকার করে উঠল, আরে দোস্ত, আমাকে নিয়ে যা, এভাবে একা একা চলে যাচ্ছিস কেন? তিতলি তখনও রাগে ফুঁসছে। বুকের ভিতরে জমে থাকা অভিমান যেন কোনোভাবেই কমার নাম নিচ্ছে না। দ্রুত পায়ে হেঁটে সে কলেজের বিশাল মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটির দিকে চলে গেল। দুপুরের নরম রোদে গাছটির ছায়া যেন পুরোই প্রাঙ্গণটাকে শীতল করে রেখেছে। অন্যদিকে সাথী এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ল না। প্রায় দৌড়ে এসে তিতলির হাতটা শক্ত করে ধরে ফেলল। তারপর বলল, প্লিজ চল না যান, ঝালমুড়ি খাই, দেখবি সব রাগ একদম উড়ে যাবে। তিতলি বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। বলেছি তো, কিছুই খেতে ইচ্ছে করছে না। কিন্তু সাথীও নাছোড়বান্দা, তিতলির কথা যেন তার কানে ঢুকলই না। এক প্রকার জোর করে তাকে টেনে নিয়ে গেল কলেজের গেটের পাশে বহু বছরের পুরনো সেই ঝালমুড়ির দোকানটিতে। অগত্য তিতলি আর বাধা দিল না। মুখে অনীহা থাকলেও হাতে ধরা কাগজের ঠোঙ্গা থেকে ধীরে ধীরে ঝালমুড়ি খেতে শুরু করলো। সাথী মাঝে মধ্যেই ইচ্ছে করে নানান হাস্যকর কথাও বলছিল, শুধুমাত্র তার মুখে একটা হাসি ফোটানোর জন্য। এদিকে আহিয়ান নিজের কেবিনে এসে বসে তিতলির অপেক্ষা করছিল। কয়েক মিনিট কেটে গেল, তারপর আরও কিছুক্ষণ, কিন্তু তিতলির আসার কোনো লক্ষণই নেই। আহিয়ানের ভ্রু ধীরে ধীরে কুঁচকে উঠল। টেবিলের উপর রাখা কলমটি আঙ্গুলের ফাঁকে ঘুরাতে ঘুরাতে দরজার দিকে একাধিকবার তাকালো। কোথাও গেলে মেয়েটা, সে তো স্পষ্ট করেই বলেছিল আসতে, তবুও এলো না। মুহূর্তের মধ্যে বিরক্তি গিয়ে ঠেকল রাগে। তার সোয়াল শক্ত হয়ে উঠল। এই মেয়েটা কি তার কথা অমান্য করলো? এটাই প্রথমবার সে তিতলিকে কোনো কথা বলছে, আর সেই কথার অবাধ্য হওয়ার সাহস দেখাইয়েছে। আহিয়ান ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে মুখে কঠোরতার ছাপ আরও গাঢ় হয়ে উঠছে। নিজের কেবিন থেকে বেরিয়ে করিডোরে এসে চারপাশে একবার দৃষ্টি ঘুরালো। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে স্থির হলো কলেজের মাঠের প্রাচীন বটগাছটির নিচে। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে নিশ্চিন্তে গল্প করতে করতে ঝালমুড়ি খাচ্ছে তিতলি আর সাথী। দৃশ্যটি দেখেই আহিয়ানের বুকের ভিতর জমে থাকা বিরক্তি যেন মুহূর্তে কয়েক গুণ বেড়ে গেল। একবার কপালে দুপাশে আঙ্গুল বুলিয়ে নিজের রাগ সংযত করার ব্যর্থ চেষ্টা করল সে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে দৃষ্টি পদক্ষেপ তাদের দিকে হাঁটতে শুরু করলো। এই দিকে সাথীর সঙ্গে গল্প করতে করতে তিতলির মনেও কিছুটা হালকা হয়ে এসেছিল। কিছুক্ষণ আগের অপমানের দহন এখনো রয়েই গেছে, তবে সাথীর অবিরাম বকবকিনিতে তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠেছিল। হঠাৎ তাদের সামনে এসে একটি দীর্ঘদেহী ছায়া থেমে দাঁড়ালো।
দুজনেই একসঙ্গে মাথা তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে আহিয়ান খান আর্য। সাথীর মুখের হাসি মুহূর্তেই মিলে গেল। বুক ধড়ফড় করতে শুরু করলো তার। কলেজের সবচেয়ে রাগী শিক্ষকের সামনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা যে মোটেও সুকর নয় তা সে ভালো করেই জানে। অন্যদিকে তিতলি আচমকা চমকে উঠল। মনে মনে ঠিক করেছিল মানুষটার সামনে পড়লে এবার সেও রাগ দেখাবে, কিন্তু বাস্তবে চোখাচোখি হতেই বুকের ভিতরে অদ্ভুত এক অকারণ ভয় দানা বাঁধল। মুখে কঠোর ভাব আনার প্রাণপণ চেষ্টা করিলেও তার চোখের গভীরে লুকিয়ে থাকা অস্থিরতা আর সংকোচ কিছুতেই আড়াল করা গেল না। আহিয়ান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দুজনের দিকেই তাকিয়ে রইল। তার গভীর মুখবর দেখে মুহূর্তেই সাথীর বুকের ভিতর কাঁপুনি শুরু হয়ে গেল। শীতল অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে তিনি বলল, সাথী, তুমি ক্লাসে যাও। তিতলি একটু পর আসছে। কথাটুকু বলার ভঙ্গিতেই এমন দৃষ্টিতে ছিল যে প্রতিবাদ করার সাহস সাথীর হলো না, বরং যেন মুক্তির পথ পেয়ে গেল। তিতলি কিছু বলার আগেই সে অপ্রস্তুত হাসি দিয়ে ফিসফিস করে বলল, আমি যাচ্ছি দোস্ত, পরে দেখা হবে। বলেই প্রায় দৌড়িয়ে সেখান থেকে চলে গেল। মুহূর্তের মধ্যেই বটগাছের নিচে নেমে এলো এক অস্তিত্বকর নীরবতা। হালকা বাতাসে শুকনো পাতাগুলো মাটিতে গড়িয়ে যাচ্ছে। দূরে কলেজ মাঠ কয়েকজন শিক্ষার্থী গল্প করছে, অথচ তাদের দুজনের মাঝখানের নিস্তব্ধতা যেন চারপাশের সমস্ত শব্দকে গ্রাস করে নিয়েছে। আহিয়ান ধীরে ধীরে প্যান্টের পকেটে দুহাত গুজে তিতলির সামনে এসে দাঁড়ালেন। তার গভীর দৃষ্টি স্থির হয়ে রইল তিতলির মুখে। তারপর কঠিন সংযত কণ্ঠে বলল, এই অবাধ্য মেয়ে, আমি তোমাকে আমার কেবিনে যেতে বলেছিলাম, যাওনি কেন? তিতলি কোনো উত্তর দিল না, দুই হাত শক্ত করে চেপে ধরল। ঝালমুড়ির কাগজ ঠোঙ্গাটা, মাথাটা আরও নিচু হয়ে গেল। মনে হচ্ছিল একেবারে মুখ খুললেই হয়তো সব অভিমান অশ্রুর সঙ্গে বেরিয়ে আসবে। কিন্তু তার এই নীরবতা যেন আহিয়ানের ধৈর্যের শেষ সীমাটুকু ভেঙে দিল। সে দাঁতে দাঁত চেপে কয়েক মুহূর্তে নিজেকে সংযত রাখার চেষ্টা করল। তারপর আগের চেয়ে আরও গভীর স্বরে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? কলেজে আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে না তিতলি। এর পরিণতি তোমার জন্য মোটেও ভালো হবে না। এবার ধীরে ধীরে মুখ তুলল তিতলি। চোখ দুটো এখনো কান্নায় লাল, অথচ সেই চোখের গভীরে স্পষ্ট জেদ আর অভিমান। সে সরাসরি আহিয়ানের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কাঁপা কণ্ঠে বলল, কেন যাব আমি আপনার ডাকে? এক মুহূর্তেই থেমে আবার বলল, ক্লাসের সবার সামনে যেভাবে আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখলেন, একবারও কি ভেবেছেন আমার কতটা লজ্জা লেগেছে? সবাই কিভাবে আমার দিকে তাকাচ্ছিল? আহিয়ান ভ্রু কুঁচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে ক্ষীণ ব্যঙ্গের রেখা ফুটিয়ে ধীর স্থরে বলল, ওহ তাই নাকি মিসেস তিতলি, আবার লজ্জাও আছে? তিতলি কথাটা শুনে আরও ক্ষুব্ধ হয়ে উঠল, ক্ষিপ্ত হয়ে উঠল। থাকবে না কেন? আমারও সম্মান আছে, আত্মসম্মান আছে। আহিয়ান এক পা এগিয়ে এলেন, দৃষ্টি আরও গভীর করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল,
তাহলে ক্লাসে সবার সামনে যখন আমাকে প্রপোজ করলে তখন তোমার সেই লজ্জা কোথায় ছিল? আহিয়ানের শেষ প্রশ্নটি যেন তিতলির সমস্ত সাহস এক মুহূর্তেই নিঃশেষ করে দিল। মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। এখন মনে হচ্ছে তখনকার সেই জেদ সবই ছিল নিছক এক মুহূর্তের আবেগ। রাগের বশে তো সে এমন একটা কাজ করে বসছিল, অথচ আজ সেই ঘটনার কথা মনে হতেই নিজের উপর অসহ্য রাগ হচ্ছে। ইচ্ছা করছে সময়টাকে যদি ফিরিয়ে আনা যেত, নিজের সেই বোকামির জন্য নিজেকে যেন শাস্তি দিতে মন চাইতেছে। তিতলির নীরবতা লক্ষ্য করে আহিয়ান দীর্ঘশ্বাস ফেলল। মুখের কঠোরতা আগের মতোই অটুট থাকলেও কণ্ঠস্বর আগের তুলনায় খানিকটা সংযত। গভীর সুরে বলল, শোনো মেয়ে, আমি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনো এক করতে চাই না। বিষয়টি আমার একদমই পছন্দ নয়। কলেজে আমি তোমার শিক্ষক, আর এই পরিচয়টাই সবার আগে। ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি আমার দায়িত্ব থেকে এক চুলও সরে দাঁড়াতে পারবো না। কিছুক্ষণ থেমে তিতলির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, আমি তো জানি তুমি একজন মেধাবী ছাত্রী। শুধু ভালো পড়াশোনা করলেই একজন মানুষ পরিপূর্ণ হয় না। কোথায় কিভাবে আচরণ করতে হয়, কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হয়, সে বোধও সমান গুরুত্বপূর্ণ। আবেগের বশে এমন কোনো কাজ করবে না যাতে তোমার সম্মান কিংবা ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। তার কণ্ঠে আরও দৃষ্টি হয়ে উঠল, আজ যা হয়েছে সেটা আমি দ্বিতীয়বার দেখতে চাই না। ভবিষ্যতে এমন কিছু করলে শাস্তি পাবে, এটা মনে রাখবে। এক মুহূর্তেই নীরবতার পর আহিয়ানের দৃষ্টি গিয়ে পড়ল তিতলির হাতে ধরা ঝালমুড়ির ঠোঙ্গার দিকে। ভ্রু সামনে কুঁচকে বলল, আরও এখনো ঝালমুড়ি খাচ্ছ কেন? এই সময় তো তোমাদের ক্লাস থাকার কথা। যাও, ক্লাসে যাও। তিতলি কোনো উত্তর দিল না, একবারের জন্য চোখ তুলে তাকালো না আহিয়ানের দিকে। বুকভরা পাহাড় সমা অভিমান নিয়ে ধীর পায়ে সেখান থেকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে যেন তার মনের কষ্ট আরও ভারী হয়ে উঠছিল। আজ থেকে সে ঠিক করল, লোকটার সঙ্গে আর অকারণে কোনো কথাই বলবে না। যে মানুষটা নিজের অনুভূতির চেয়ে নিয়মকে বেশি গুরুত্ব দেয়, তার কাছে নিজের অভিমান প্রকাশ করে কোনো লাভ নেই। আহিয়ানের স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তিতলির দূরে চলে যাওয়া অভয়ের দিকেই দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেলল। চারপাশে কেউ নেই, নিশ্চিত হয়ে খুব আস্তে নিজের সঙ্গে যেন কথা বলল, শোনো অবাধ্য মেয়ে, আমাদের সম্পর্কটা গোপন রাখার চেষ্টা করছি। শুধু তোমার ভালোবাসার জন্য এই কলেজে কেউ জানুক সেটা আমি চাই না। মানুষের কথা, অকারণে অভিযোগ, এসবের ভার তোমাকে বইতে হোক, তা আমি কখনোই চাইব না। তার ঠোঁটের কোণে এক ফোঁটা বিচ্ছিন্ন হাসি ফুটে উঠল। খুব নিচু স্বরে আবারও বিড়বিড় করে বলল, তুমি এখনো অনেকটাই বাচ্চা, তাই হয়তো আমার এই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা কারণগুলো বুঝতে পারছো না। একদিন বুঝবে, নিশ্চয় বুঝবে। বটগাছের পাতার ফাঁক দিয়ে আসা বাতাস তার শেষ কথাগুলো যেন মিলিয়ে গেল। দূরে হেঁটে যাওয়া তিতলি আর একবারের জন্য ফিরে তাকালো না। আহিয়ানের পুনরায় বিড়বিড় করে বলল,
এক অবহেলায় তুমি আগে আসতে পারলে না। গল্প। এক অবহেলায় তুমি এলে, পর্ব 1 ও 2। কলমে